ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লিকাচার এই অনুষ্ঠানে। বিরতির পরে আমাদের সঙ্গে আছেন গল্পকার ঔপন্যাসিক অধ্যাপিকা, শ্রীরামপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা ঈশা দেব পাল। ঈশা, আপনার উপন্যাস নিয়ে কথা হয়েছে, আপনার গবেষণামূলক রচনাগুলো নিয়ে কথা হয়েছে, এবার কথা বলার পালা আপনার ছোট গল্প নিয়ে। তো আমি তো একটা শুরুয়াত করেইছি যে ছোট গল্পে আপনি সাহস কতটা দেখাতে পারেন। তো এরকম একটা সাহসী ছোট গল্পের কথা বলুন, আর একটু পড়ে আমাদের যদি শোনান। সাহসের তো কোনো সংজ্ঞা নেই, এটা একটা প্রেমেরই গল্প। আর আপনি রূপকথা আমার কাজের বিবাহ নামক প্রাতিষ্ঠানিক গণ্ডিটাকে ভাঙবার সাহস আছে? একদম একদম, সেটা বোধহয় সব জায়গায় ভেঙে গেছে। এই গল্পটির নাম কাঞ্চনমালা কাকনমালার আখ্যান। এটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছিল, অনেক বছর আগে হয়ে গেল, 10 বছর তো বোধহয় আগেই। তবু আমার মনে হলো আপনার কথার সূত্রে এটা পড়ি। ওকে আমার দারুণ লাগে, ওর সঙ্গে আমার দেখা নদীর ধারে। আমি তখন ভাসছি আর ভাসছি, ও দাঁড়িয়েছিল কুলের ধারে, বোধহয় ভাবছিল ভাসবে কিনা। ও আমার থেকে ঠিক 1 যুগের বড়, আর তাতেই আমার ভালো লাগে আরও। ও অনায়াসে আমাকে বলে তুই, আমি আপনি, দুজনেরই কথার আদরে লুকিয়ে থাকে নিরুচ্চারিত তুমিটা। ও আপাত শান্ত, উদাস, গভীর দুটো চোখ আর গভীর দুষ্টুমিতে লুকিয়ে রাখে চঞ্চলতার সমুদ্র। 50 ছুঁই ছুঁই শরীরটা একটু ভারী, তবু লম্বা, টান টান। ঝটিতে উঠে দাঁড়ালে আমি একটা হার্টবিট মিস করি। আমি ওকে সুযোগ পেলেই 2 চোখ ভরে দেখি, শুধু দেখি না, একটু আধটু বিরক্তও করি, দুষ্টুমি করি। ও শান্ত উদাস আবরণটা সরিয়ে কাতর আর চঞ্চল হয়ে উঠে চোখ দুটো আমার দেখতে ইচ্ছে করে। আমি আমার একা একা বেঁচে থাকার যাবতীয় বিলাসিতার সঙ্গে ওকেও জড়িয়ে নিয়েছি, আর তাতেই আমার জলপথ হয়ে উঠেছে মধুর। আমি 2 চোখ ভরে দেখি চারিদিকে কি গভীর জল আর জল। আমার সেই স্রোতে ডুবে থাকতে ইচ্ছে করে আদ্যন্ত। মনে পড়ে যায় কাঞ্চনমালার কথা, জলে নেমে স্নান করতে নেমেছিল সেই নারী। তারও হয়তো এমন অবগাহনে আনন্দ ছিল, সেও হয়তো সেই সময় ভুলে যেতে চেয়েছিল তার স্বামী তাকে আর ভালোবাসে না। আর তখনই সেই সুযোগে এসেছিল কাকনমালা দাসী। হাতে চুড়ি দিয়ে রানী তাকে কিনেছিল, তাই সে কাকনমালা। কিন্তু স্নান সেরে উঠে রানী দেখেছিল দাসী হয়ে গেছে রানী, রানীর পোশাক পরে। বাড়িতে এসে দেখলো রানী, তার সংসার হয়ে গেল দাসী। আমিও একদিন ঘুম ভেঙে উঠে দেখলাম যে সংসারটাকে আমার ভাবতাম সেটা কোনোদিনই আমার ছিল না, আমার আর নেইও। লিপস্টিক কিনে, শাড়ি কিনে, ফ্রিজ বদলে কিছুদিন নিজেকে ঘুম পাড়িয়ে রাখলাম। তাতে 2 চোখ আরও ভারী হয়ে উঠল। তারপর একদিন সব ছেড়ে দিলাম। দেখলাম কাকনমালার অভাব নেই, পুরুষের মা, বোন, দিদি, বান্ধবী সবাই প্রস্তুত দখল নিতে অন্যের সংসার। আর ব্যথাতুর হয়ে আমি দেখলাম কিছু বোঝা গেল না, কে আসল কে নকল, কেই বা নকল কেই বা আসল। তো আরো বড় গল্পটা, গল্পটা এখানে আপনি বেড়া ডিঙিয়েছেন মনে হচ্ছে, মানে সমস্যাটা ধরেছেন যে লিপস্টিক ফ্রিজ দিয়ে বেশি দিন ভুলিয়ে রাখা যায় না নিজেদের, সেই জন্য ভাঙতে হয়, তাই না? বিবাহ নামক প্রাতিষ্ঠানিক গণ্ডিটাকে মানে মানে ভাঙতেই হয়, জীবনটা নতুন। আমার মনে হয় মনের কথা শুনতে হয়, অত প্রতিষ্ঠান আলাদা করে না ভেবে। মন যেটা বলছেন তো সেটা খুব সিরিয়াসলি শুনতে হয় আর কি, খুব মন দিয়ে শুনতে হয়। তাতে যেটা ভাঙার ভাঙবে, যেটা থাকার আবার থেকেও যাবে, জোর করে ভাঙাও যায় না। তাতে নিজের ইমেজ সমাজে ভেঙে পড়বে এই ভয়টা থাকে না? না, ওই ভয়টা আমার কোনোদিনই হয়নি। শুধু আমার মনে হয় আমি কারোর দ্বারা প্রভাবিত হয়ে বা কোনো দ্বারা প্ররোচিত হয়ে আমি ভুল কিছু করছি না তো, যেটা আমার পরবর্তী প্রজন্ম, কারণ শিক্ষক হিসেবেও একটা দায়িত্ব থাকেই, যতই আমি যাই বলি, যে সে আমাকে আমার ভুল আমি কি মানে অনুসরণ না করে, আমার ঠিক আমি যেটা করবে ঠিক মনে করবে, তাতে সমাজ কোথায় ভেঙে গেল, কোথায় রাখলো। আর আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা এত জিনিস শিখি। আচ্ছা, আপনি এই স্টাইলিস্টিক্স বা শৈলী, রচনা শৈলী এসব নিয়ে কাজ করেন বলে বলছি, আপনার গল্পে হঠাৎ আপনি একটা লাইন ব্যবহার করলেন যে ও ঝট করে উঠে দাঁড়ালে আমি একটা হার্টবিট মিস করি। এ তো আপনার ছাত্রীদের ভাষা, মুখের ভাষা, একদম, তাই না? নিজেকে আপডেট করেন এইভাবে? না, আপডেট আলাদা করে করতে হয় না। আসলে কি জানেন তো, যারা, আপনি এটা খুব ভালো জানেন, আপনি কবি মানুষ, আমাকে প্রশ্ন করছেন তাই, প্রত্যেকটা সৃষ্টিশীল মানুষের মধ্যে একটা বালিকার বালক লুকিয়ে থাকে। সে আমার যে বয়সের দিকে আমি এগোই না কেন, আমার এই চিরকিশোরী ব্যাপারটাকে আমি সবসময় লালন করি, আমি ওটা বজায় রাখি। ওটাকে ভেঙে ফেলার বা ওটাকে জোর করে বড় করার আমার কোনো ইচ্ছা নেই। না, সে তো বাইরের ছটপটানি তো আছেই, মানে ভিতরের ছটপটানি আছেই। আমি বলছি ভাষার দিক থেকে এই যে ছটপটানিটা, না না, ভাষায় ওটা 20 বছরে আর 10 বছর অন্তত ভাষার প্রকাশ ভঙ্গিটা পাল্টায়, একদম একদম, কথ্য পাল্টে যায়, অনেক ইংরেজি শব্দ ঢুকে পড়ে। এটা শুনতে শুনতে ভাবছিলাম যে এটা অধ্যাপিকার লেখা না ছাত্রীর লেখা। আসলে 12 বছর বেশি বড় যে মানুষটি, বিবাহিত মানুষের প্রতি যদি কোনো নারী প্রেমে পড়ে, তার ভাষাটাও এটাই হবে, সেটা ছাত্রী অধ্যাপিকার আলাদা হবে না, তখন সেটা ছোট মেয়ের ভাষাই হবে। একদম, এইটা খুব ভালো উত্তর দিয়েছেন। আচ্ছা, আরো কিছু গল্পের পরিকল্পনা আপনি যদি আমাদের বলেন।
বা লিখেছেন? আমি লিখতে আসলে চান? যেটা হচ্ছে হয়তো আমি বয়স তো এগোচ্ছে, প্রেমটা বড় বৃহৎ আকার নিচ্ছে আর কি। প্রেমের ওই চঞ্চলতা থেকে থিতুর দিকে এগোচ্ছি। ইদানিং গত 1 বছর ধরে আমি যাকে নিয়ে খুব মগ্ন ছিলাম তিনি হচ্ছেন চৈতন্যদেব। হুম। তাকে নিয়ে মগ্ন থাকতে গিয়ে মানে এত দিক, এত কিছু, ওই ইতিহাস তো আছেই, এত দর্শন, হ্যাঁ মানে ওই গল্প উপন্যাসও তো প্রচুর আছে। প্রচুর গল্প উপন্যাস তো শরদিন্দুর আছে। চুয়াচন্দন যদি সরস্বতী- ছেড়েই দিই, একদম গোরা বলে উপন্যাস গোরা আছে, আছে, অনেকেই লিখেছেন। অনেকেই হ্যাঁ। লিখেছেন, কিন্তু তার বাইরেও না চৈতন্য কোথাও একটা অধরা আছেন। মানে সেটা বলছে না যে আমি লিখতে পারবো বা লিখছি, কিন্তু পড়ার জন্য নিজেকে না এই অস্থির সময় কোথাও গিয়ে ধারণ করার জন্য, মানে বহু অসুস্থতা। চৈতন্য জীবনী গ্রন্থ পড়বেন? জীবনী গ্রন্থ নতুন তো পড়ছি, পড়তেই হয়েছে, ভাগবত বা পড়তেই হচ্ছে না। চৈতন্যকে আবিষ্কার, মানে মানুষ চৈতন্যকে আবিষ্কার, সেটা নিয়ে আমি একটা সদ্য লেখা লিখলামও, মানে অলমোস্ট শেষ করলাম। সেটাও একটা মানে ওটাও একটা পর্ব আমার মনে হচ্ছে। ওই আচ্ছন্নতা থেকে বেরিয়ে আসাটাও একটা মানে নিজের জন্য নিজের একটা ভালো লাগা বলুন, একটা জার্নি। কে পড়বে আমি জানি না, কে সেই সেটাকে লেখাটা ভালো লেগে বেরিয়েছে না? না না বেরোয়নি? না না বেরোয়নি। কি লেখাটার নামকরণ করেছেন? এটা খুব নতুন কথা যে হ্যাঁ। যেটা লিখেছেন এখনো প্রকাশ হয়নি, সেইটা আমরা জানতে পারছি আজকের কথাবার্তায়। চৈতন্যকে নিয়ে সেই কাজটা আমি তো খুবই আগ্রহী হয়ে হ্যাঁ। রইলাম। কোথায় বেরোবে এটা খুব ঠিক না হয়নি। সেরকম কিচ্ছু এখনো ঠিক হয়নি। মানে আমি একটা একটু বইমেলা সদ্য গেল এই লেখা, আমি অত তাড়াহুড়োতেও বিশ্বাসী নই, ধীরে ধীরে পা ফেলি। যে তো সেই উপন্যাসটাতে আসলে এত বড় হয়ে যায়, এত বিষয় তাতে চলে আসে, সেটাকে একটু এবং ওই আবেগটা, নিজের আবেগটাকেও তো নিয়ন্ত্রণ করতে টাইম লাগে, সময় আচ্ছা, লাগে। এতক্ষণ প্রেম নিয়ে কথা হলো, ইতিহাস নিয়ে কথা হলো। আপনি বর্তমান সমাজের এই যে নানা রকমের অসঙ্গতি, নানা রকমের অত্যাচার, নিষ্পেষণ, মানব সত্তা নিষ্পেষিত হচ্ছেন আলাদা আলাদা করে, নানা রকমের এই যে ধর্ষণ, খুন, জখম, রাহাজানি, বাটপাড়িতে ঘেরা এই সমাজটাকে নিয়ে কিছু লেখেন না? এই অসঙ্গতি আপনাকে নাড়ায় না? হ্যাঁ, অসঙ্গতিটা তো ঘুরে ফিরে আসেই সবসময়, এবং সেটা দ্বারা মানে ব্যক্তি মানুষ হিসেবেও তো খুব আলোড়িত হই। কারণ আমরা তো শুধু কেউই লেখক শুধু না, তার বাইরে কেউ মা, কেউ অভিভাবক, কেউ স্ত্রী, মানে তার অন্যান্য পরিচয়, বন্ধু বান্ধব, যাই হোক, সেই চারপাশের মানুষজনদের ওপর ঘটে যাওয়া ঘটনা ব্যক্তিগতভাবে আমার ওপর না ঘটলো, তাদের ওপর যে ইম্প্যাক্ট, সেগুলো তো অবশ্যই আলোড়িত করে। লেখাতে ঘুরিয়ে ফিরে সমস্ত সময় চলে আসে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি নিজেকে যেটুকু আমার চিনেছি, আমাকে খুব প্রবলভাবে টানে, সেটা হচ্ছে একটা মিস্টিক লেখা, মানে রহস্য বা অলৌকিক বলছি না, একটু আমি একটি পরম্পরায় এবছর পুজোতে একটি গল্প লিখেছি, লাস্ট ট্রেন চলে যাবার পরে। এটা মৃত্যু কেন্দ্রিক, হয়তো মৃত্যু খুবই টানে আমাকে। সেটা যে আজকে টানছে হঠাৎ করে এরকম কিছু না, আমি চিরকালই খুব বিষণ্ণ। মৃত্যু আমার একটা বড় একটা বিষয় আর কি আমার কাছে। মৃত্যু ভয় না মৃত্যু না, চেতনা? মৃত্যু ভয় না, মৃত্যু চেতনা। হ্যাঁ, যে এটা ওটার মধ্যে কিন্তু রহস্যটা আপনারা আমাকে যখন খুব- মৃত্যু নিয়ে লিখতে বসেন আমাদের ভয় হয় ভূতের গল্পে চলে যাবেন না তো? হ্যাঁ, সেইটাই আসলে একটা ট্রেন্ড চলে আসে, ভূতের গল্প লিখতেই পারি সে ইচ্ছে হলে, কিন্তু সেটা আলাদা একটা ব্যাপার। কিন্তু এই গল্পগুলো, এই মিস্ট্রিজ, আর একটা জিনিস আমার গল্পে যেটা আসে, আপনি বললেন বলে, যে আমি মেয়েদের জীবনটা আমি খুব আলাদা করেই ফোকাস করে লেখার চেষ্টা করেছি, নিজে নারী বলে নয়, নারীর জীবনের অনুভূতি ইত্যাদি, তার এমনকি নারী বাদের ভেতর লুকিয়ে থাকা যে আগ্রাসন, যে আরোপণ, সেটাকেও আমি চিহ্নিত করার একটা চেষ্টা করি। যে কারণ আমার বারবার মনে হয় ভুল পথে চলে না যাচ্ছি হয়তো কখনো কখনো, সেটাও আমার গল্পে উঠে এসেছে। বাহ! অকপট সপাট ঈশা দেবপাল, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, অধ্যাপিকা, তিনি আমাদের সঙ্গে আজকে ছিলেন। শ্রীরামপুর কলেজে পড়ান, শ্রীরামপুর নিয়ে তার আগ্রহ, অনেক কথা জানতে পারলাম। আপনি অনেকটা সময় আমাদের দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমারও খুব ভালো লাগলো। নমস্কার।